ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ দুই প্রধানমন্ত্রীর। ব্রিফিংয়ে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নয়াদিল্লিতে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদের আগে নতুন ঘর পাচ্ছেন আরও 18,500-র বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার। কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বললেন ওবায়দুল কাদের। এবং আইসিসি টি-20 বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে, সাথে আছি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে নাই। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার স্থানীয় সময় রাতে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দুই নেতা দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরো বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরো গভীরে প্রতীত হবে। পরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ কামনা করেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি তাদের সংকটময় সময়ে তার দেশকে আর্থিকভাবে সাহায্য করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া সাক্ষাতে কৃষি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে দেখা করেন ভারতের ইউনিয়ন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর। সৌজন্য এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ব্রিফিংয়ে সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রী প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার
মহামান্য রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ হলো, সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একই সাথে কৃষি ক্ষেত্রে এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আজ নয়াদিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটির আজ সন্ধ্যায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত 8 জুন নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল সন্ধ্যায় শপথ নেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও নয়াদিল্লি অবস্থানকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনা সফরের দ্বিতীয় দিনে দুপুরে সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, মতবিনিময়কালে সরকারি কর্মচারীরা সড়ক ও জনপদ এবং ইছামতি নদী খনন সহ পাবনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান এবং নির্ধারিত সময়ে যাতে শেষ হয় তা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারের প্রতিটি টাকা যেন যথাযথভাবে ব্যয় হয় তা নিশ্চিত করার কথাও বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জনগণের সেবক হিসেবে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আরিফপুরে পাবনা সদর কবরস্থানে তার বাবা, মা ও শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করেন। এ সময় রাষ্ট্রপতি তার বাবা, মা, শ্বশুর শাশুড়ি, পরিবারের সদস্য সহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাচ্ছে, আল্লাহ তাকে আপনি সুস্থ রাখুন, দীর্ঘায়ু দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান। বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তির সংগ্রাম, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের ৭৫ বছর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। তা আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই ৭৫ বছর যে উৎসব, এটা আমরা উদযাপন করব। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেতুমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে
তিনি শপথ গ্রহণ করেছেন। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত বলবেন তার ভারত সফর। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংসদীয় এলাকার এমপি ও 2 সিটি মেয়রের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের আগে নতুন ঘর পাচ্ছেন আরও 18,566 ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তান্তর করবেন। ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও 70টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন শেখ হাসিনা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নতুন করে ভোলা জেলার আরও 1234টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছেন। এতে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে জেলার বোরহানউদ্দিন, চরপেশন ও মনপুরা উপজেলা। ভোলার 3টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোলা জেলায় এখন পর্যন্ত ভূমিহীন মুক্ত করার ক্ষেত্রে আমাদের মোট ঘরের চাহিদা ছিল 6,356টি। এর মধ্যে সব কয়েকটি ঘরেরই আমরা বরাদ্দ পেয়েছি। পঞ্চম পর্যায়ে আমরা অতিরিক্ত 1907টি ঘর বরাদ্দ এসছে। এর মধ্য থেকে 1234টি ঘর ইতিমধ্যে নির্মিত হয়েছে। দীর্ঘদিন ভূমিহীন ও গৃহহীন থাকার পর জমিসহ ঘর পেয়ে আনন্দিত পরিবারগুলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাকে যেই ঘর কান দিছে, আমি এই ঘর পাইয়া জীবনে আশফান পর্যন্ত খুশি হইলাম। আমার স্বামী প্রতিবন্ধী, যে কথা কইতে পারে না, কোনো বাড়ি কোনো কাজ কাম করতে পারে না। আমি কোনো সময় কল্পনাও করতে পারি না যে এরকম ঘর আমি পাবো। শেখ হাসিনা এখন ঘর দিছে, এই ঘর রয়েছি পাইছি, দোয়া করিনি আল্লাহ শেখ হাসিনার বাবা। বাচ্চা কাছে নিয়ে অনেক দুঃখে দিন কাটাইছি, খাইতে পারিনি ঠিক মতন। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ঘর দিছে, আমরা এই ঘরে বাচ্চা নিয়ে সুখে দিন কাটাতে পারবো, রান্না বাড়া করতে পারবো, খাইতে পারবো। এদিকে ঝরাজীর্ণ ঘর ছেড়ে এবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের নতুন ঘরে উঠবেন মেহেরপুরের 160টি পরিবার। নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত পরিবারগুলোর 500 সদস্য। আগামীকাল ভার্চুয়ালি তাদের জন্য এ আশ্রয়ন কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শেখ হাসিনার জন্য আমরা তার জন্য আমরা আজকে পাকা ঘরে বসত করছি। যখন গ্রামগঞ্জে থাকতাম আশ্রয় ছিল না, আমাদের একটা আশ্রয় দিয়েছে। এছাড়াও প্রায় 14 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই আশ্রয়ন প্রকল্প, যেখানে তৈরি হয়েছে 110টি পরিবারের মাথা গোজার ঠাঁই। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে রঘুনাথপুর এলাকায় 160টি পরিবার বসবাস করতেন। তাদের সিআই শীট ব্যারাকে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় তাদের বসবাস করতেন এবং তাদের বৃষ্টির সময়, ঝড়ের সময় খুবই কষ্ট হতো। এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পে আমরা এই ঘরগুলোতে প্রতিস্থাপনের জন্য আমরা আধা পাকা ঘর নির্মাণের জন্য আমরা প্রস্তাব পাঠাই। কিছুদিন আগেও জলদস্যুদের দখলে থাকা 38.77 একর খাস জমি দখলমুক্ত করে গড়ে তোলা হয়েছে এই ঘরগুলো। আর 320টি ভূমিহীন পরিবারের জন্য স্বপ্নের ঘর নির্মাণ প্রক্রিয়াধীন আছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তাদের স্বাবলম্বী করা, তারা যাতে করে ওখান থেকে তারা যাতে করে আয় করতে পারে, আয়ের বিষয়গুলো আমরা দেখছি, তার জন্য নিরাপদে থাকে সে বিষয়গুলো দেখছি। ঠিক পার্শ্ববর্তী জায়গাতে আমরা স্কুল করে দিয়েছি, তো স্কুলটা আছে, সেখান থেকে শিশুরা ওখানে স্কুলে লেখাপড়া করতে পারে। আবার সাম্প্রতিক সময়তে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 160টি ঘর এখানে ঠিক করেছেন এবং 13 ঘরিয়াতে প্রায় 100টি ঘর সেখানে পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রায় এই আশ্রয়ন প্রকল্পের রঘুনাথপুরের যে 160টি ঘরের মধ্যে সবগুলি এখন সম্পন্ন হয়েছে। তিনি বাকি ঘরগুলো 10ই জুনে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন। আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের 51টি জেলার মতো রংপুর জেলার 60টি উপজেলার 666টি একক গৃহ এবং 4টি উপজেলায় 389টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে একক গৃহ সহ সর্বমোট 1059
49টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার একটি প্রকল্প এবং আমরা জানি যে এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী ডিজাইন করেছেন দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধামুক্ত সমাজ গঠনের একটি প্রয়াস থেকে। আলমগীর হোসেন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে কক্সবাজারের 3টি উপজেলা। এই 3 উপজেলার সাথে সাথে কক্সবাজার জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই 3 উপজেলা সহ কক্সবাজার জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাহাদ সরোয়ার সোহেল। খুরুশকুলের সুশীলা দে 70 ঊর্ধ্ব এই নারীর স্বামী মারা যাওয়ার পর তার বখাটে ছেলে ভিটে বিক্রি করে দেয়। তিনি হয়ে পড়েন নিঃস্ব। তাকেই দেয়া হলো মুজিব বর্ষের জমি ও ঘর। প্রধানমন্ত্রীর দেয়া এই উপহারে জীবন সায়ান্নে এ বৃদ্ধা খুঁজে পেলেন আশ্রয়, মাথা গোজার ঠাঁই। শেখ হাসিনা এই দেশর আসিল বলে আজ শেখ হাসিনার দ্বারা আশ্রম ভাগি আর নইলে আমি ঈশ্বর হইতে। সুশীলাদের মতো একটি ঘর যাদের স্বপ্ন, সেই স্বপ্নই এখন তাদের হাতের মুঠোয়। তাই প্রধানমন্ত্রীর কাছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমি কোনোদিন হলফনামা করি শেখ হাসিনা আর এখন ঘর দিয়ে হাজার হাজার শুক্রিয়া শেখ হাসিনার। আমি সারা জীবন শেষ গুজি সাগরত তার মাছ মারি আর প্রধানমন্ত্রীর একখান গদ দিয়ে এগর গান লই আই যে প্রধানমন্ত্রীর কি জানাইম, কি কৃতজ্ঞতা জানাইম আর কইবার মুখের ভাষা নাই। কক্সবাজার জেলায় 5ম পর্যায়ে দ্বিতীয় ধাপে সদর, মহেশখালী ও নবগঠিত ঈদগাঁও উপজেলায় মোট 261টি মুজিব বর্ষের জমি ও ঘর দেয়া হবে 11 জন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে যার উদ্বোধন করার কথা রয়েছে। ফলে দেশের 58টি জেলার মতো কক্সবাজার হবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা। এবং নবগঠিত ঈদগাঁও উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেখানকার স্থানীয়দের সাথে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজার জেলার 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। অবশিষ্ট 3টি উপজেলা বাকি ছিল। এই 3টি উপজেলা আগামী 11ই জুন মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। প্রস্তুতি জন্য যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করা প্রয়োজন সেগুলো আমরা গ্রহণ করছি। কক্সবাজার জেলার তালিকাভুক্ত 4925টি ভূমিহীন ও গৃহহীন প্রত্যেক পরিবার পেল জমি ও ঘর। মুজিব বর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার সফল বাস্তবায়ন দেখল কক্সবাজারের মানুষ। জাহেদ সরোয়ার সোহেল, বাংলাদেশ টেলিভিশন, কক্সবাজার। সমতার পথে অগ্রযাত্রা শিরোনামে 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 2,71,819 কোটি টাকা জেন্ডার সংশ্লিষ্ট বিষয়ে বরাদ্দ রাখা হয়েছে। এটি মোট বাজেটের প্রায় 34.11%। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জেন্ডার বাজেটের গুরুত্ব তুলে ধরে জেন্ডার বিশেষজ্ঞরা বলছেন, বরাদ্দকৃত অর্থ কিভাবে ব্যয় হবে তার সুনির্দিষ্ট মূল্যায়ন ও কর্মপরিকল্পনা জরুরি। রিপোর্ট দিনা সুলতানার। 2009-10 অর্থ বছরে মাত্র 4টি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করে প্রথমবারের মতো চালু হয়েছিল জেন্ডার বাজেট। সেই বাজেটের পরিমাণ ছিল 27,248 কোটি টাকা। নারীকে মূল কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করা এবং পুরুষের তুলনায় নারীর আয় বৈষম্য দূর করার লক্ষ্যে বর্তমানে 40টি মন্ত্রণালয়ের মাধ্যমে জেন্ডার বাজেটের বরাদ্দ করা হয়। 2024-25 অর্থ বছরের জেন্ডার বাজেট পরিকল্পনা আগের তুলনায় গুরুত্ব পেয়েছে। উন্নয়ন এবং পরিচালন উভয় বাজেটে জেন্ডার সংশ্লিষ্ট বরাদ্দ বাড়ানোর প্রবণতা দেখা গেছে। আমাদের সরকার যে লক্ষ্যে এই উদ্যোগটা গ্রহণ করেছে যে আমাদের মেয়েদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের জেন্ডার ইকুয়ালিটির পথে আরও অর্জন করতে হবে। আমরা সবাই জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 আমাদের একটা বড় লক্ষ্য। এই কমিটমেন্ট বা এই অঙ্গীকার তখনই হচ্ছে প্রতিফলন হবে যখন আমরা দেখব এর বাস্তবায়ন হচ্ছে। জেন্ডার সংবেদনশীল বাজেটের যৌক্তিকতা তুলে ধরে জেন্ডার বিশ্লেষকরা বলছেন, পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে নারীদের সমান সুযোগ দেওয়ার জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে।
এই বাজেটটা যে আমরা বরাদ্দ রাখবো এবং সেটা যে মাঠ পর্যায়ে গিয়ে সেটার প্রয়োগ হবে সেটার মধ্যে এক ধরনের সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে এবং এটার একটা সমন্বিত পরিকল্পনা থাকতে হবে। এবছর যেমন আমি দেখলাম যে সেফটি নেটে একটা বরাদ্দ রাখা হয়েছে, সেটা পজিটিভ, এবং সেফটি নেটের আওতায় যত বেশি আমরা প্রান্তিক নারীদেরকে আনতে পারবো তত বেশি আসলে আমাদের নারীদের এক ধরনের ক্ষমতায়ন হবে। নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নারীর কর্মসংস্থানের মতো বিষয়গুলো এবারের বাজেটে প্রাধান্য পেয়েছে। এবার প্রস্তাবিত মোট বাজেটে জেন্ডার বরাদ্দের সম্পৃক্ততা 34%। বাজেট বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন জেন্ডার বিশ্লেষকরা। যে বাজেট বরাদ্দ করা যেরকম জরুরি, তার থেকে জরুরি হচ্ছে আমরা কিভাবে সেটা খরচ করছি। আমরা সবসময় বলি ঢালাওভাবে দিলে কাজ হবে না, ন্যায্যতার ভিত্তিতে দিতে হবে, প্রয়োজনের ভিত্তিতে দিতে হবে। আমাদের একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের সমন্বয়হীনতা, যেটাকে অ্যাকশন ওরিয়েন্টেড করতে হবে। আমার টাইম ফ্রেম, সময় ধরে এই বাজেট কার কাছে যাবে, এটা কে দেখভাল করবে এবং কে এটার জন্য অ্যাকাউন্টেবল, সে যদি না করে থাকে তাকে শিখে উঠতে হবে, তাকে সক্ষম করতে হবে বা তার পানিশমেন্ট পেতে হবে, এরকম কিছু পরিকল্পনা থাকা উচিত। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। পহেলা জুলাই থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। তিনি আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। ডেঙ্গু প্রতিরোধে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমে তদারকি করা হবে জানিয়ে মেয়র বলেন, নগরীতে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। এডিস মশার উৎসস্থল নির্মূলে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীতে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে থাকা জায়গাগুলোকে চিহ্নিত করে এই অভিযান চলবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এডিস মশা নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মশাবাহিত রোগ প্রতিরোধের নানামুখী কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রাথমিক পর্যায়ে এডিস মশার উৎসস্থল চিহ্নিত করে ধাপে ধাপে মাঠ পর্যায়ের মশক কর্মীরা নিবিড়ভাবে কাজ করবে। আমরা প্রাথমিক পর্যায়ে সকল হাসপাতালে আমরা করব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে হাসপাতালগুলো চিহ্নিত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা সকল পুলিশের থানাগুলো আমরা করব। এর পরবর্তীতে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো আছে এই সকলগুলো আমরা একটার পর একটা পর্যায়ক্রমে কার্যক্রম করব। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান, মশক নিধন কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। আমরা পহেলা জুলাই থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়ে যাবে, যেখানে আমরা সার্বক্ষণিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সরাসরি তদারকি করতে পারি আমাদের কার্যক্রমগুলো, কোথায় কে কীভাবে করছে, কোথায় লার্ভা পাওয়া যাচ্ছে, কোথায় রোগী শনাক্ত হয়েছে, সেই রোগীর ঠিকানা, তার আশেপাশে 400 গজ এলাকা, এই সকল কার্যক্রম আমরা নিতে পারবো। প্রেস ব্রিফিংয়ে নগরবাসীকে 017099000888 নম্বরে ফোন দিয়ে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানানোর অনুরোধ জানিয়েছেন মেয়র। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। কিক্স বাংলাদেশ ন্যাশনাল আপটেক ফোরাম 2024 শীর্ষক 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক সংস্থা নলেজ অ্যান্ড ইনোভেশন এক্সচেঞ্জ কিক্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, কিক্স ইমেপ হাবের পরিচালক জোশে লুইস ক্যানেল হাস, কানাডার আইডিআরসি এর সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট মার্গারিটা লোপেজ, গ্লোবাল পার্টনারশিপ এক্সচেঞ্জের কর্মকর্তা কফি সেগনিয়াক বেতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম।
পরে আপটেক অব রিসার্চ ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। 2 দিনব্যাপী এই সম্মেলন থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম সংযোজন ও নীতি নির্ধারণে যথাযথ সুপারিশ এবং দিক নির্দেশনা পাওয়া যাবে বলে মনে করেন আয়োজকরা। তথ্য প্রাপ্তি জনগণের সুযোগ নয়, এটি সবার অধিকার। প্রতিটি সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থার যাবতীয় তথ্যাদি সহজলভ্য করে প্রকাশ করতে হবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশ ভবনের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন 2009 বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানান। এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন। প্রধান তথ্য কমিশনার বলেন, চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন, এই মন্ত্রকে ভুলে যাওয়ার অবকাশ নেই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের এই সন্ধিক্ষণে তথ্যকে অবারিত করা ছাড়া বিকল্প নেই। বিভিন্ন অধিদপ্তর সংস্থার প্রায় 60 জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রিন, ক্লিন ও স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করতে পরিচ্ছন্নতা শীর্ষক এক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এই সময় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় এলাকাকে গ্রিন, ক্লিন ও স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের ঘোষণা দেন। এবছর গোপালগঞ্জে কোরবানির জন্য 40,000 পশু প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, এবার জেলার চাহিদা মিটিয়ে 4,000 পশু উদ্বৃত্ত থাকবে। এসব পশু বাজারজাত করার তোড়জোড় চলছে খামারিদের মধ্যে। ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারলে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সঞ্জয় বিশ্বাস। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছর গোপালগঞ্জে পশু লালন পালন করে মোটা তাজা করেন ছোট বড় প্রায় 3,500 খামারি। এসব খামারে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার না করে শুধুমাত্র কাঁচা ঘাস, খৈল, ভুসি, ভাত ও কুড়া সহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। তাই বাজারে এসব পশুর বেশ চাহিদাও রয়েছে। খামারিরা মনে করছেন, ন্যায্য মূল্যে পশু বিক্রি করতে পারলে এবছর তারা লাভবান হবেন। খাদ্য খাবারে আমরা এই কাঁচা ঘাস, খেয়ার আর এই ভুসি, কুড়া এইগুলোই আমরা খাওয়াই। কোরবানিতে বিক্রি করব ও কোরবানিতে বিক্রি করা উপলক্ষেই করতেছি, তা আমার গরুগুলো যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি সেই প্রত্যাশা করতেছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গোপালগঞ্জের খামারিরা চাহিদার তুলনায় বেশি পশু মোটা তাজা করেছেন। তারা যাতে ন্যায্য মূল্য পেতে পারেন তার জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা করা হচ্ছে। গোপালগঞ্জে সাধারণত স্টেরয়েড মুক্ত গরু, ফলে খামারিদের গরু বাছুর বিক্রি করতে কোনো সমস্যা হবে না। তারা ভালো দামেই গরু বিক্রি করতে পারবে বলে আমরা আশা করছি। ভারত থেকে চোরাই পথে কোনো পশু যাতে কোরবানির হাটে না আসতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার আহ্বান গোপালগঞ্জের খামারিদের। গোপালগঞ্জ থেকে সঞ্জয় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন। টি-20 বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ আসর শুরু করেছে টাইগাররা। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ দুই প্রধানমন্ত্রীর। ব্রিফিংয়ে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নয়াদিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদের আগে নতুন ঘর পাচ্ছেন আরও 18,500 বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার। কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়, বললেন ওবায়দুল কাদের। এবং আইসিসি টি-20 বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
খবর শেষ হলো। খোদা হাফেজ।